ঘটনাটা হচ্ছে একটা মামা ভাগ্নের ঘটনা এবং তার সঙ্গে একটা পরিবারের ঘটনা। এই বোনকে বলতো যে ভাগনাকে আমি খুব ভালোবাসি, আমার নিজের মতো করে নিজের ছেলের মতো করে ভালোবাসি। কেন ভালোবাসতো? কারণ মামার যখন বিয়ে হয় তখন বিয়ের পর মামার একটি মেয়ে সন্তান হয়, তো হওয়ার পর মামার কোনো পুত্র সন্তান ছিল না। একদিন এসে বোনকে বলে যে শোন, আমি যেদিনকে চলে যাবো সেদিনকে আমি ভাগনাকে আমার সঙ্গে করে নিয়ে যাবো। বোতল দিয়ে মাথায় হিট করে মামা ছিল একা এবং শাবল দিয়ে মারা। সকালের প্রথম বারুইপুর লোকালটা দাম 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 করে জানলার মধ্যে বাড়ি। ছেলে তখন ঠিক এইরকম হয়ে গেছিল, পুরো প্যারালাইজড হয়ে গেছিল। যখন পোস্টমর্টেমের ওইটা যখন আসে, কিন্তু যে যে আঘাতগুলো ছিল সম্পূর্ণ সঠিক। মামাই এসেছিল তো। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। প্রেত কথা যখন শুরু করেছিলাম তখন 2019 সালের শেষ দিক, এবং সেই সময় যখন প্রেত কথা স্টার্ট হয় তখন আমি সম্পূর্ণ একা, এবং আমার সাথে আপনারা আমায় ঘটনা পাঠাতেন এবং সেই ঘটনাকে আমি আমার মতন করে পড়তাম এবং তার পিছনে সাউন্ড করতাম, এবং তারপর ধীরে ধীরে করে আপনারা আমাদের প্রেত কথাকে পছন্দ করতে শুরু করলেন। কিছু মাস বাদে আমাদের সঙ্গে জয়েন করলো সৌম্যদীপ, অনিকেত, এবং তারপর ধীরে ধীরে করে দেখতে দেখতে প্রেতকথা পরিবার আরও বড় হতে শুরু করলো। এবং এই প্রেতকথা পরিবারের জার্নিতে এরপর এমন কিছু মানুষ আমার সঙ্গে যোগদান করলো যাদের হয়তো যোগ হওয়ারই ছিল। আমি জানি না আপনারা ডেস্টিনিতে বিশ্বাস করেন কিনা, বা এটাই বিশ্বাস করেন কিনা যে কোনো কিছু হওয়ার পেছনে একটা কারণ থাকে। এবং আজকে যখন আমি প্রেতকথার প্রায় 5 বছর সম্পূর্ণ করে 6 বছরের মাথায় যাচ্ছি, সেই সময় আমি যখন পিছন দিকে তাকাই তখন এমন বেশ কিছু মানুষকে দেখতে পাই যারা না আসলে আজ হয়তো প্রেতকথা এই জায়গায় কখনোই পৌঁছতে পারতো না। এবং প্রেতকথা ইজ কমপ্লিটলি একটা টিম এফার্ট, এবং সেই টিমের আমার সব থেকে গুরুত্বপূর্ণ একজন অংশ যিনি বাবান্দা। আপনারা যারা বাবান্দা নামে বহু ক্ষেত্রে চিনে থাকেন, যারা আমার সঙ্গে রাস্তাঘাটে দেখা হয়েছে বা বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, কথা হয়েছে বা যোগাযোগে আছেন, তারা বাবান্দাকে খুব ভালোভাবেই চেনেন। এবং যার ভালো নাম শিবাশিস রাজহান্স। তো বাবান্দা না থাকলে কিন্তু আমাদের প্রেতকথার এই জার্নিটা এত সুন্দর হতো না। সম্পূর্ণ প্রেতকথার দায়িত্ব বাবান্দা, তানভীর ভাই, এরা মিলে যেইভাবে, আরও অনেকে আছে, সবার নাম এই মুহূর্তে নেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু যেহেতু আজকে বাবান্দার সাথেই আমার আবার পডকাস্ট, এবং এটা বোধহয় তোমার 4 নম্বর পডকাস্ট আমাদের প্রেতকথায়। সো ঘরের লোককে একদম ঘরের মধ্যেই পেয়ে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ বাবান্দা আজকে আমাদের সাথে বসার জন্য। এবং কেমন লাগছে তোমার? একদমই না, কারণ নিজের প্ল্যাটফর্মে বসে আছো। দুর্দান্ত লাগছে, হেভি লাগছে। মানে অনেকদিন পর স্টুডিওতে ঢুকলাম, সেটা আরো বেশি ভালো লাগছে। স্টুডিওতে তো রোজ ঢোকো, কিন্তু এইভাবে যে ঢুকলাম সেটা খুব ভালো লাগছে আর কি, অনেকদিন পর। আর সবার আগে আপনাদের সবাইকে আমার নমস্কার, ছোটদেরকে প্রচুর ভালোবাসা, আর শুভ বিজয়া সবাইকে। এবং এটা আমার 4 নম্বর পডকাস্ট, এবং আগের 3টে তো খুবই ভালোবাসা পেয়েছি। দেখা যাক এটাতে পাই কিনা। নিশ্চয়ই ভালোবাসা পাবে, তার কারণ যারা প্রেতকথাকে প্রত্যেক দিন এত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, সেই মানুষগুলো সবসময় প্রেতকথার ভালোবাসায় থাকে, প্রেতকথার অডিয়েন্সদের ভালোবাসায় থাকে। চলুন তাহলে আজকের পডকাস্টটা শুরু করা যাক। এবং আজকের পডকাস্টে ঢোকার আগে আমি একবার আপনাদেরকে মনে করিয়ে দিই আপনারা কিভাবে আমাকে ঘটনা পাঠাবেন। আমাকে ঘটনা পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠান। আমাদের নাম্বার 9875476704। এই নাম্বারটা দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন সেকশনে। সেখান থেকে আপনি কিন্তু খুব সহজেই আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আপনার ঘটনা সিলেক্টেড হলে আপনি চলে আসবেন আমাদের স্টুডিওতে, এবং আপনার ঘটনা শোনানো হবে সমগ্র পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। চলুন আজকে ঘটনায় যাওয়া যাক। বান্দা বলো। হ্যাঁ, ঘটনায় ঢুকি। তার আগে একটা জিনিস বলি, এই ঘটনাটা কালেক্ট করেছি আমি একটা আমার ভাইয়ের কাছ থেকে। বলতে গেলে তার গল্প বলা শুনলে পরে অবাক হয়ে যাবে লোকে। এত ভালো বলে সব কিছু খুঁচিয়ে আমি জেনেছি পয়েন্ট করে করে। তো ঘটনাটা অসাধারণ। ঘটনাটা হচ্ছে একটা মামা ভাগ্নের ঘটনা। আচ্ছা। এবং তার সঙ্গে একটা পরিবারের ঘটনা, পরিবারের রিলেটেড উইথ দিস হোল স্টোরি। ঘটনাটা শুরু হয় এরকমভাবে যে একটি পরিবার, 4 ভাই 4 বোন। বোন সবচেয়ে ছোট। এই বোনের যে ছেলে ভাগনা, আর তার যে সেজো যে ভাই, তাদের এই মামা ভাগ্নের ব্যাপারটা নিয়ে পুরো গল্পটা ক্লিয়ার হয়নি। 2 ভাই 2 বোন, 4টে ভাই 4টে বোন, 4 মামা আর মায়েরা 4 বোন। একদম ছোট বোন যে, তার ছেলে হচ্ছে এই ভাগনা যে আমাকে গল্পটা বলেছে। আচ্ছা। আর তার যে সেজো মামা,
তার মানে তাদের দুজনের মধ্যে বুঝতে পেরেছি, মানে মামারা 4 জন, তার মধ্যে 3 নম্বর মামা আর লাস্ট বোনের ছেলের সাথে ঘটনা। বুঝতে পেরেছি। এবার ঘটনাটা হয়েছে যে এই মামা ভাগ্নেকে খুব ভালোবাসতো। কেন ভালোবাসতো? কারণ মামার যখন বিয়ে হয় তখন বিয়ের পর মামার একটি মেয়ে সন্তান হয়। তো হওয়ার পর মামার কোনো পুত্র সন্তান ছিল না। তো মামা প্রথম থেকেই এই বোনকে বলতো যে তোর ছেলেকে ভাগ্নাকে আমি খুব ভালোবাসি, আমার নিজের মতো করে নিজের ছেলের মতো করে ভালোবাসি। আর মানে এই কথাটা বলতো, বাট তখনও অতটা অ্যাটাচমেন্ট আসেনি যেটা পরের দিকে মানে আসবে। এবার ঘটনাচক্রে মানে যেটা হতো, এই ছেলেটি যখন খেতে বসতো তখন খুব ছোট ছিল, 8 বছর বয়স। যখন খেতে বসতো ওনা এরকম মানে গ্রাস করে করে রাখতো থালায়। আচ্ছা। ওরকম গোল গোল করে গ্রাস করে রাখতো। তোর মা বলতো ওরমভাবে খাবি না, ওরকম গোল গ্রাস করে কোনো দিন খাবি না, ওরমভাবে কেন খাচ্ছিস? বলছে না, এটা না আমার সব মামাদের জন্য, আর এটা সেজো মামার। আচ্ছা। ও সব কটা গ্রাস খেত কিন্তু সেজো মামারটা খেত না। আচ্ছা। বলতো না, ওটা সেজো মামা যখন আসবে তখন সেজো মামার সাথে আমি একসাথে বসে খাবো। আচ্ছা। মানে ইনফ্যাক্ট রিসেন্টলিও এটা আমার নিজের দেখা যে ও পাতে খাবার রেখে দিয়ে ওঠে পাতের মধ্যে। হ্যাঁ, মানে সেও এতটা ভাত খাক কি এইটুকু ভাত খাক, লাস্টে এইটুকু ভাত একটু তরকারি ওর পাতে থাকে, সেটা এখনও সেজো মামার জন্য। হ্যাঁ। ছেলেটার বয়স কত? ছেলেটার বয়স 31। আচ্ছা। মামার বিয়ে হওয়ার কিছুদিন পর মামা একটু অন্যরকম ছিলেন আর কি, একটু স্বভাব চরিত্র একটু মানে একটু নেশা ভাঙ করতেন। তো মামির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। আচ্ছা। তো হয়ে যেতে, নেশার জন্য। হ্যাঁ, তখন হয়ে যেতে এইবার এই ভাগনার সঙ্গে অ্যাটাচমেন্টটা আরও বেশি বাড়ে। আচ্ছা। মানে প্রচণ্ডভাবে অ্যাটাচমেন্টটা বাড়ে এবং বাড়ে মানে একদিন এসে বোনকে বলে যে শোন, আমি যেদিনকে চলে যাব সেদিনকে আমি ভাগনাকে আমার সঙ্গে করে নিয়ে যাব। বলছি আবার কী কথা, এটা কোনো কথা নাকি? আমার ছেলেকে বলছে না, তোর ছেলে দেবে, ওটা আমার ছেলে, ও আমি ওকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি ওকে আমার সাথে নিয়ে যাব। এবার এটা শুনে ওর মা হুট করে বলছে যে না, তাহলে এটা কিছু একটা করা দরকার বলে বিভিন্ন মানে বাদবাকি ভাই বোনদের ফোন করে ওর মামাকে রাখতো এদিক ওদিক করে, মানে এর কাছে কিছুদিন ওর কাছে কিছুদিন করে রাখতো যাতে বেশি এদিকে না আসতে পারে। কারণ এই কথাটা শুনে ওনাদের মানে হ্যাঁ, হঠাৎ করে মানে এরকম একটা এসে সঙ্গে করে নিয়ে যাবো, আমি যেদিনকে যাবো। এবার করতে করতে এরম হতে হতে হঠাৎ করে একদিন এই মামি ফোন করে, মামার যে বউ ছিল। হ্যাঁ, এই জায়গাটা থেকে ঘটনাটা কিন্তু খুব ভালো করে শুনতে হবে। মামি ফোন করে, কেন বললাম এই ঘটনাটা শুনতে হবে এই জায়গাটা থেকে, সেটা একটু পরে রিভিলড হবে। মামি ফোন করে মামাকে বলে যে তুমি এসো, আমাকে নিয়ে যাও, আমি আর থাকতে চাই না, আমি আর এখানে থাকবো না, আমি তোমার কাছে থাকবো, আমি ফিরে যাবো, আমি সব ভুলে গিয়ে ফিরে যাব। মামা বলে ঠিক আছে। মামা কাউকে জানায় না। আচ্ছা। না জানিয়ে চলে যায়। মামির বাড়িটা হচ্ছে একদম রেল গেটের পাশে। তো ওখানে শালা টালা সবাই মিলে বসে একটা আড্ডা শুরু হয়, একটা পার্টি টাইপের হয় সবার মধ্যে। হতে হতে কিছুক্ষণ পরপরই কিছু লোকজন বেরিয়ে যাচ্ছে একটু একটু করে, লাস্টে 3-4 জন বসে থাকে। মামিও ইন দি মেন টাইম ওখান থেকে তার কিছুক্ষণ আগে বেরিয়ে যায়, তুমি কিছু করে নাও, খাওয়া দাওয়া করে নাও, কালকে আমরা বেরিয়ে যাবো বলে বেরিয়ে যায়। ওটা হতে হতে হুট করে একটা লোক ওদের মধ্যে বসে থাকা সেটা বোতল দিয়ে মাথায় হিট করে মামার, আচমকা পড়ে যায়। ওদের মধ্যে কি কোনো ঝামেলাঝাটি হচ্ছিল? বলছি পুরোটাই, ওটাই বলছি, ঝামেলাটা কিছু হয়নি। যে মামির ফোনটা এসেছিল, দ্যাট ওয়াজ আ ষড়যন্ত্র। ওকে। এবং প্রত্যেকটা শালারা কিন্তু ছিল, শালা এবং শালার বন্ধুরা সবাই মিলে। হ্যাঁ, এবং মামা ছিল একা। মামা কিন্তু কাউকে জানিয়ে যায়নি। আমি কিন্তু ওই জন্য বললাম যে বারবার এই জায়গাটা কিন্তু গল্পটা ভালো করে শুনতে হবে। মামা কাউকে জানিয়ে কিন্তু ওখানে যায়নি, মামা গেছে একা। আর তখনকার দিনে তো ফোন টোনের ওরকম ব্যাপারও ছিল না, অনেক কিছু মানে বেশ কিছু বছর আগের কথা। ওই সময় বোতলটা তুলে মাথায় মেরে মামা পড়ে যায়। তার মধ্যেই একজন শাবল তুলে মারতে থাকে এবং গলায় একটা ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয় মামাকে। হ্যাঁ, মানে একজন ঝুলিয়ে ধরে থাকে, বাদ বাকি 3 জন মিলে মামাকে মারে এবং শাবল দিয়ে মারে এবং বেশ মানে এমনভাবেই মারে যে প্রাইভেট পার্টও নষ্ট হয়ে যায় একটা, এবং মেরে তাকে ফেলে দিয়ে ওদের মধ্যে একটি ছেলে, তার মনে হয় মানে সে হয়তো একটু বেশি ইন্টক্সিকেটেড হয়ে গেছিলো, সে শাবলটা দিয়ে এরকম পায়ে ঢুকিয়ে দেয়, মানে এপার দিয়ে ঢুকে ওপার দিয়ে বার করে দেয়, করে ওরা সব বেরিয়ে যায়। মামা ওখানে পড়ে থাকে। মামা ওই শাবলটাকে ওই অবস্থায় ওই মনের জোরে বের করে টেনে বের করে
ল্যাংচাতে 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 যখন বেরোয়, আমি প্রথমেই বলেছিলাম যে রেল গেটের একদম ধারে বাড়িটা, রেল লাইনের ওপর দিয়ে পালাবার চেষ্টা করছিল ওরম হেঁচড়াতে হেঁচড়াতে। সকালের প্রথম বারুইপুর লোকালটা মেরে দিয়ে চলে যায়। এইবার যেটা হয়, ঠিক এই ঘটনাটি যখন ঘটছে, এই ঘটনা তো আমাদের কারোর জানার কথাই না, কারণ মামা কাউকে বলেনি, মামা কাউকে নিয়ে যায়নি, মামা একা গেছিল। আর যে মানুষটা মারা গেছে সে তো ফিরে এসে ওর মানে সে তো কাউকে দিয়ে ঘটনা বলতে পারবে না, এবং এটা নিয়ে বাদ বাকি সময় আর কোনো কিছু হয়নি, এটা ধামাচাপা পড়ে গেছিলো পরে, মানে কারোরই কোনো শাস্তি হয়নি। তো সেই জন্য এটা হ্যাঁ, টাকা পয়সা যেটা নর্মাল আমাদের এখানে। তাহলে আমরা জানলাম কোত্থেকে? এইখানে হচ্ছে বড় প্রশ্ন, সব থেকে বড় প্রশ্ন। তাহলে আমরা পুরো ঘটনা জানলাম কোত্থেকে? এই ঘটনাটা যখন ঘটছে ঠিক তারপরে এরকম একটা দিনে, তখন এই যে ভাগনা তার মা, তার বোন, ছোট বোন ঘরে বসে আছে। ভাগনার মা জল গরম বসিয়েছে একটা মগে। আর আগেকার দিনে না তো গিজার ফিজার তো ছিল না, ওই হিটার দিয়ে মগের মধ্যে বা বালতির মধ্যে দেওয়া হতো জল গরমের জন্য। তো ওই হিটারটা মগের মধ্যে চোবানো, ওই যে লম্বা লোহার পাতটা থাকে যেটা জলের মধ্যে দিয়ে চোবানো থাকে, ইলেকট্রিকে ঢুকে গরম করা হয়, ওটা দিয়ে জল গরম হচ্ছে। এবার ওর মা হুট করে ওকে বলছে, বাবু দেখ তো জলটা গরম হলো কিনা, বোনকে স্নান করাবো। এবং এটা বলেই এরমভাবে ওর মা কথাটা ওর ছেলের দিকে তাকিয়ে বলছে, বাবু দেখ তো জলটা গরম হলো কিনা। কী রে তুই বাথরুম থেকে কোত্থেকে বেরিয়ে এলি? তুই এলি কখন? এবার ও দেখছে যে ওর মাও দেখছে তার দাদা, যে তুই বাথরুম থেকে বেরিয়ে কখন এলি? তুই বাথরুমে কি করছিলি? কোত্থেকে এলি? কখন এলি? সবাই তো অবাক, কারণ কোনো খোঁজ নেই। হতবাক। তখন দাঁড়িয়ে হাসছে, মানে ও আমাকে বলছে আমি দেখতে পাচ্ছি, মামা হাসছে। বলছে হাসছিস কেন? তুই বাথরুমে কি করছিলি? আর তুই এসে ঘরে আসিস নি কেন? বাথরুম থেকে বেরিয়ে এলি কেন? দাঁড়া আমি বলছি, আমি না মানে তোদের মধ্যে আর নেই। বলছে মানে আমার গায়ে কাটা আমারও, মানে বলছে আমি না তোদের মধ্যে আর নেই। আমাকে জানিস তো মানে এরমভাবে ফোন করেছিল, ডেকে আমাকে এরমভাবে মেরে আমাকে ওরা পালিয়ে যেতে চাইছিল, আমি পালাতে গিয়ে আমাকে লোকাল ট্রেনটা মেরে দিল। আমি না পারলাম না নিজেকে ঠিক রাখতে, বাঁচাতে। আমি তোদের কাছে খুব ভালোবাসি, ওই জন্য তোদের কাছে এলাম, আর ওকে তো খুব ভালোবাসি, ওই জন্য ওর কাছে এলাম। বলে ওর মা যখন এটা করছে, যখন ওর মাকে এই কথাটা বলছে ওর মামা, ঠিক সেই সময় দেখছে যে ছেলে ওই মগটা ধরে নিয়েছে, ছেলে ওই গরম জলের মগটা ধরে নিয়েছে, কারণ ও শকড। কারণ ওর সঙ্গে মামার একটা অন্যই অ্যাটাচমেন্ট ছিল, সাংঘাতিক ভালোবাসা দুজনকে। ও মগটা ধরে নিয়েছে মামাকে ওরম অবস্থা দেখে, ধরে ও স্টিফ, স্বাভাবিক ইলেকট্রিক খেয়ে গেছে, একদম শক। ওই পাতটা জলের মধ্যে থাকলে আপনি যখনই হাত দেবেন, আপনি যদি পাতটা ডোবানো আর অন অবস্থায় থাকে তাহলে আপনি শক খাবেন, ধরে মরেও যেতে পারে। হ্যাঁ, এবং ধরে নেওয়ার পর ওর মা তখন মানে কি করবে না বুঝতে পারছে না, মানে কারণ খুব স্বাভাবিক, মানে এরকম একটা লোক যদি সামনে দিয়ে একটা ঘটনা বলে এবং তার সঙ্গে যদি ছেলেকে একটা অন্য অবস্থা দেখে, একটা মানুষ কি করবে সে নিজেও বুঝে উঠতে পারবে না। এবার উনি তো বুঝতে পারছেন না যে উনি কী করবেন, মানে এদিকে দাদা, এদিকে ছেলের এই অবস্থা। হুট করে দেখছে মানে ওনার এবার সম্বিত যেই ফিরেছে তখন দেখছে যে নেই ভাই, আর দাদা নেই ওখানে দাঁড়িয়ে। তখন উনি ছেলের দিকে যেতে যাবেন, দাম 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 করে জানলার মধ্যে বাড়ি, জানলার খুলে কে বলছে, এবার ওনার এক দিদি, সে বলছে বোন শোন না, সর্বনাশ হয়ে গেছে। বলছে আমি জানি ভাই আর নেই। ছেলে ওদিকে পড়ে আছে, ওটা ধরে ওনার কিছু করার নেই, উনি যেতে পারছেন না ছেলের কাছে, উনি পাজেলড, উনি কি করবেন বুঝতে পারছেন না। আচ্ছা, মানে ব্রেন কাজই করছে না, মাথাটা কোনো। খুব স্বাভাবিক, মানে এই সিচুয়েশনটা যার সাথে ঘটে, হয়তো আমরা বাইরে থেকে শুনে মনে হচ্ছে যে ওনার তো আগে ছেলের কাছেই যাওয়া উচিত, কিন্তু ওই যে সিচুয়েশনটা যেটা অ্যারাইজ উনি কি করবেন উনি বুঝতেই পারছেন না। মানে উনি দাদাকে দেখছে, দাদা বলছে আমি আর নেই, এবং সে বাথরুম থেকে বেরিয়ে এসছে, এসে এতগুলো ঘটনা বলেছে যেটা আমি এতক্ষণ ধরে বললাম যে তাকে কিভাবে মারা হয়েছে। বুঝতে পারছি আমি, ওনার ব্রেন ফ্রিজ পুরো। তারপর এবার উনি তখন চিৎকার করে বলেন, তুই দাঁড়া, অ্যাম্বুলেন্স ডাক, আমার ছেলেকে হসপিটালে পাঠাতে হবে, ওর অবস্থা ঠিক নেই। ছেলে তখন মানে মা গিয়ে ওই অবস্থায় দৌড়ে গেলে লাথি মারে ছেলেকে। মানে এটা কিন্তু ছেলে নিজস্ব না, কারণ ছেলের তখন কোনো সেন্স ছিল না। ছেলে লাথিটা মানে ছেলে পড়ে যায়, পড়ে যাওয়ার পর ছেলে ঠিক এইরকম হয়ে গেছিল, এরা 2 বছর, 2 years, 1 বছর হসপিটালে ছিল, 1 বছর বাইরে ট্রিটমেন্ট হয়েছে,
1 বছর পরে দুটো হাত ঠিক হয়েছিল, 2 বছর পরে পা ঠিক হয়েছে, পুরো প্যারালাইজড হয়ে গেছিলো পুরো বডি। যখন পোস্টমর্টেমের ওইটা যখন আসে, পোস্টমর্টেম করে মানে মিলিয়ে দেখার জন্য দেখেছিল মামার বডিটা। হ্যাঁ, যা যা বলেছিল সব ঠিক। 3টে টুকরো হয়ে গেছিলো বডিটা, রেল লাইনে মেরেছিল, রেলে মেরেছিল বলে। কিন্তু যে যে আঘাতগুলো ছিল সম্পূর্ণ সঠিক। উনি ওগুলোই বলেছিলেন। ইনসেন এই ব্যাপারটা। আমার শোনা এতদিনে ওয়ান অফ দি একটা বেস্ট ঘটনা বলতে পারবো এটাকে। তারপর বলো, আমি জানি না এখনো শেষ হয়েছে কিনা। না, এবার বাট আমি যতটা শুনলাম, মানে আমি খুব কম সময়ে ফ্যাসিনেটেড হই ভৌতিক ঘটনা শুনে। এটা অদ্ভুত ঘটনা এখনো পর্যন্ত। তো 2 বছর প্যারালাইজ থাকে বাচ্চাটা। যখন 1 বছর পরে মানে শ্রাদ্ধের দিনকে, যেদিনকে মামার শ্রাদ্ধ হয়, এটা খুব অদ্ভুত ব্যাপার। শ্রাদ্ধে না ফটোর সামনে তো অনেক কিছু দেওয়া হয়, মানে এই মিষ্টি টিষ্টি রাখা এবং উনি যেটা ভালোবাসতেন সেটা দেওয়া হয়। উনি খুব অদ্ভুতভাবে, আমি প্রথমেই বলেছি উনি একটু আসক্ত ছিলেন নেশাতে, তো অদ্ভুতভাবে একটা গ্লাসে একটু দেওয়া হয় এবং হ্যাঁ, এবং তার সঙ্গে না গুড়াকু দেওয়া হয়, দাঁত মাজার, মানে উনি দাঁত মাজতেন গুড়াকু দিয়ে, ওটা দেওয়া হয়। যখন শ্রাদ্ধ হচ্ছে, আউট অফ নোয়ার একটা কুকুর আসে, মানে আমি নিজে শুনে ছিটকে গেছি, মানে আমি কোনোদিন আমি দেখিনি এবং শুনিনি আমি কোথাও। একটা কুকুর গুড়াকু চাটছে, একটা কুকুর ঢুকে সব খাবার ছেড়ে দিয়ে ওই গুড়াকুটাকে পুরো জিভ দিয়ে চেটে চুটে মদের গ্লাসে জিভ ডুবিয়ে পুরো মদটা খেয়ে বেরিয়ে চলে যায়। কুকুরটাকে আর কোনোদিন দেখা যায় না সেই পাড়ায়। একটা কুকুর, একটা কুকুর, আর কুকুরটাকে কোনোদিনও পাড়ায় আর কোনোদিন দেখাই যায় না পাড়াতে। মামাই এসেছিল তাহলে ওটা। এবং এর 1 বছর পর যখন বাৎসরিক কাজের দিন, তখন ও জাস্ট হাতটা নাড়াতে পারছে, তলাটা অবশ, পাটা কিছু করতে পারছে না। তো ও বলছে মামা তো খুব গান বাজনা ভালোবাসতো, তো একটু গান বাজনা করো না সবাই মিলে। যখন গান বাজনা হচ্ছে তখন হঠাৎ করে একটা চিৎকার হয়, কারণ মা হুট করে বলে ওঠে যে মানে আজকে যার কাজ, সত্যি কথা তোর মামা কিন্তু সেই দিনের পর থেকে আর কোনো দিন আমাদের দেখাও দিল না, কোনো ডিস্টার্বও করলো না, ও মনে হয় শান্তি পেয়ে গেছে। বলার সঙ্গে সঙ্গে ছোটো বোনটা চিৎকার করে ওঠে, মামা মামা মামা, ওই দেখ দাদা, মামা মামা মামা, ওই দেখ জানলায় মামা। সবাই তাকায়, কেউ কিছু দেখতে পায় না, গায়ে কাটা দিয়ে উঠলো পুরো। এবং তারপর এইখান থেকে আর কোনো দিন ওদের কাছে কোনো ঘটনা ঘটেনি। কিন্তু ছেলেটি আজ অবধি খুব অদ্ভুতভাবে যখনই খেতে বসে না কেন, ওই পাতে ওই খাবারটুকু থাকে। মনে হচ্ছে ছেলেটাকে মামা বলেছিল যে আমি যেদিন যাব নিয়ে যাব। ওটার জন্যই তো নিয়ে যাওয়া মানে কিন্তু পুরোপুরি প্রাণে নিয়ে যাওয়া এক্ষেত্রে তা নয়, ওকে হয়তো প্রাণেই নিয়ে চলে যেত, পারেনি। আমি পুরো গায়ে কাটা দিচ্ছে। আমার মনে হয় ডেফিনেটলি আপনাদেরও গায়ে কাটা দিচ্ছে ঘটনাটা শুনে, কারণ আমি নিজে রিয়েলাইজ করলাম ছেলেটা মরে যেত তো। মানে প্রতিদিন প্রায় 10 থেকে 12 বোতল স্যালাইন চলতো এবং তার সঙ্গে রক্ত যেত এভরিডে। মানে ডাক্তার জবাবই দিয়ে দিয়েছিল, মানে ফিরেছ হয়তো ওর মায়ের ভালোবাসা বা কপাল জোরে, ও মরে যেত। না, একটা ছেলে পুরো 1 বছর এরকম পুরো মুখ ফুক বাঁকা, কিছু করতেই পারে না, শুয়ে থাকে। ঘটনাটা শুনে আমি স্টান্ড, মানে আমি ঘটনাটা বহু জায়গায় বলবো এই ঘটনাটা, এবং এই ঘটনাটা ডেফিনেটলি আমি প্রেত কথা এক্সপ্রেসেও, হয় আমি বলবো নইলে তুমি বলবে, যে কেউ একজন বলবে প্রেত কথা এক্সপ্রেস। এই পডকাস্টটা যখন আপনারা শুনছেন তখন প্রেত কথা এক্সপ্রেস 3 হয়ে গেছে। সো যারা ওখানে লাইভ আমাদের দর্শক, আমি একটা কথা বলি, আমি একটা কথা একটু গৌরবের সামনে রিভিল করি। আর আসলে ওর সঙ্গে না আমার ব্যাপারটাই অন্য, মানে যে যার ঘটনা তাকে তুইও চিনিস, তাকে আমিও চিনি। হ্যাঁ, তাকে তুইও চিনিস, যার ঘটনা তাকে তুইও চিনিস। তোমার পাড়াতে আমাদের অ্যাসোসিয়েটস। ওকে, আমরা এখান থেকে বেরিয়ে তারপর সেটা এই ঘটনাটাকে নিয়ে আমরা আলোচনা করব। তবে আউটস্ট্যান্ডিং, মানে আমার দারুণ লাগলো বাবানদা, এত ভালো একটা ঘটনা বললে। প্রথমত তো মানে আই অ্যাম ভেরি থ্যাঙ্কফুল যে আমার বাড়িতে আমার মা বাবা বউ, এই যে আমার নিজের এই ফ্যামিলি, এটার পরে আমার নিজের একটা ফ্যামিলি আছে। সেখানে বাবানদা আছে, তানভীর ভাই আছে, কৌশিক আছে, শুভম আছে, সুমিত আছে, আরও অনেকে, মানে যার নাম নিচ্ছি না, মানে এমন নয় যে সে আমার ফ্যামিলির মধ্যে পড়ে না, কিন্তু আমাদের এই যে গোটা টিমটা, আমরা যখন সব সময় একসাথে কাজ করি, আই অলওয়েজ ফিল ব্লেসড, এবং প্রত্যেক মুহূর্তে আমার মনে হয় যে মানে আমি খুব লাকি, এবং আমার প্রত্যেক দিন আরও নতুন করে বেঁচে থাকতে ইচ্ছে করে এই কথাটা ভেবেই যে আমি এতটা লাকি যে নাও
আমার নিজস্ব একটা ফ্যামিলি আছে, যেই ফ্যামিলির সঙ্গে আমি প্রত্যেক দিন ওঠা বসা করি এবং তারা আমার সঙ্গে সব সময় থাকে। তো বাবানদা আউটস্ট্যান্ডিং একটা ঘটনা বললে, মানে থ্যাঙ্কস আ লট, এত সুন্দর একটা ঘটনা আমাদের দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য। এবং আজকের মতো পডকাস্টটা এখানে শেষ করছি। যারা যারা প্রেতকথা এক্সপ্রেস 3-তে যাচ্ছেন তারা তো এই ঘটনাটা লাইভ শুনেই নিয়েছেন এবং আমাদের সঙ্গে প্রচুর এনজয় করেছেন। এবং আজকের মতো এপিসোড আমরা শেষ করার আগে একবার বলে দিই যে আমাদের এখানে যে ঘটনাগুলি আপনারা শোনেন, সেই ঘটনাগুলিকে প্রাথমিকভাবে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। ঘটনাকে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই, কারণ বিশ্বাস করা আর না করা সম্পূর্ণটাই নির্ভর করছে শ্রোতাদের উপর। আমাদের কাজ আপনাদেরকে বিভিন্ন ঘটনা শুনিয়ে এন্টারটেন করা, এবং আমরা কিন্তু সেভাবেই আপনাদেরকে এন্টারটেন করতে থাকি। প্রত্যেক শনিবার দিন রাত 10টার সময় গৌরব তবাদার ভ্লগস চ্যানেলে আমাদের নতুন নতুন পডকাস্ট আসতে থাকে। প্রেতকথা দিন দিন একটু একটু করে বড় হচ্ছে। আমরা আমাদের অডিও স্টোরি চ্যানেল চালাচ্ছি, আমরা আমাদের পডকাস্ট চ্যানেল চালাচ্ছি। তার পাশাপাশি আমরা এই বছর আমিষ বের করেছি, প্রেতকথার প্রথম ফিল্ম প্রেতকথা এক্সপ্রেস 3 নম্বর সিজন হলো। এবং তার পাশাপাশি প্রেতকথার একটা নিজস্ব কালী পুজোও হচ্ছে, যে কালী পুজোতে আপনারা দেখতে এসছেন আমাদের মা। সো ধীরে ধীরে করে আমাদের এই পরিবারটা বড় হচ্ছে। এভাবেই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং প্রেতকথাকে আরও 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 অনেক বড় হতে সাহায্য করুন। চলুন, আজকের মতো চললাম। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।